গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরের শর্ট প্রশ্নগুলো করাবো। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে আমি যে প্রশ্নগুলো করাবো, এই প্রশ্নগুলো করলেই দেখবে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার দরকার হবে না। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখো, দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে যে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল। উত্তরটা দেখো, উমেশচন্দ্র দত্ত সম্পাদিত এই পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল তৎকালীন অবহেলিত ও অন্তঃপুরবাসিনী নারীদের শিক্ষিত করে তোলা, এছাড়া নারীদের মনের কথা প্রকাশ করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাও ছিল এর অন্যতম লক্ষ্য। এখান থেকে কিন্তু আরেকটা শর্ট প্রশ্ন আসতে পারে যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল। সেটা হচ্ছে উমেশচন্দ্র দত্ত। একটা 2 নম্বরের প্রশ্ন আসবে, আবার এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, বা শর্ট প্রশ্ন 1 নম্বরে যেটা হয় সেটাও আসতে পারে। এবার দেখো যে 2 নম্বরের প্রশ্নটা কি আছে। দেখো, 2 নম্বরের প্রশ্ন আছে যে কে কবে নীলদর্পণ নাটক রচনা করেন। উত্তরে দেখো, দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচনা করেন। নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার এবং নীল চাষিদের করুণ দশা তুলে ধরাই ছিল এই নাটকের মূল বিষয়। 3 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে যে হিন্দু প্যাট্রিয়টের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, প্রথম, এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছিল। আর 2 নম্বর হচ্ছে এটি তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের মতামত ও অভাব অভিযোগ সরকারের কাছে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম ছিল। এবার আমরা দেখব যে 4 নম্বরের প্রশ্ন কি আছে। দেখো, 4 নম্বরের প্রশ্ন আছে যে বাবু সম্প্রদায় বলতে কাদের বোঝানো হয়েছে। উত্তর দেখো, 19 শতকে ব্রিটিশ শাসনকালে ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং পাশ্চাত্য সংস্কৃতিতে অন্ধভাবে প্রভাবিত যে ধনিক বাঙালি গোষ্ঠী নিজেদের আভিজাত্য প্রদর্শনে ব্যস্ত থাকত, তাদের বাবু সম্প্রদায় বলা হতো। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচা নকশায় এদের ব্যঙ্গ করা হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে যে গ্রাম বার্তা প্রকাশিকা কেন প্রকাশিত হয়। উত্তর দেখো, কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদিত এই পত্রিকা প্রকাশের মূল কারণ ছিল পল্লী অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং প্রজাদের ওপর জমিদার ও মহাজনদের শোষণের কথা জনসমক্ষে আনা। এটি গ্রামীণ সাংবাদিকতার প্রতিকৃতি হিসাবে পরিচিত। তার পরের প্রশ্ন দেখো, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো। উত্তরটা দেখো, এই আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকারের অবসান ঘটে। দ্বিতীয়ত, ভারতীয়দের শিক্ষার উন্নতির জন্য কোম্পানি প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। 7 নম্বরের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মেকলে মিনিটস কি। 1835 খ্রিস্টাব্দে বড়লাট বেন্টিংয়ের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সপক্ষে যে প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিটস বলা হয়। এতে পাশ্চাত্য শিক্ষার বদলে ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। তার পরের প্রশ্ন দেখো, ভারতীয় পাশ্চাত্য শিক্ষা অবস্থায় ফিল্ট্রেশন তত্ত্ব কী। উত্তর দেখো, মেকলের মতে সমাজের উচ্চ ফিল্ট্রেশন মানে হচ্ছে চুইয়ে পড়া নীতি, এটাকে চুইয়ে পড়া নীতিও বলা হয়। দেখো, মেকলের মতে সমাজের উচ্চবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ক্রমে নিচের স্তরে সাধারণ মানুষের মধ্যে পরিশ্রুত হয়ে বা চুইয়ে পৌঁছাবে। এই ধারণাই হলো ফিল্ট্রেশন তত্ত্ব বা চুইয়ে পড়া নীতি। 9 নম্বরের প্রশ্ন দেখো, কে কবে এবং কেন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। উত্তর দেখো, 1780 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং ইসলামীয় আইন ও ধর্মতত্ত্ব চর্চার উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল কোম্পানির কাজের জন্য পর্যাপ্ত শিক্ষিত মুসলিম কর্মচারী তৈরি করা। 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। কে কবে ও কি উদ্দেশ্যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উত্তর দেখো, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এবং রাধাকান্ত দেব স্কুল পাঠ্য বই তৈরির উদ্দেশ্যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপর দেখো, শিক্ষার্থীদের মধ্যে সুলভে বা বিনামূল্যে মানসম্মত পাঠ্যপুস্তক বিতরণ করাই ছিল এর লক্ষ্য। তার পরের প্রশ্ন দেখো, 3 আইন কি। উত্তর দেখো,
1872 খ্রিস্টাব্দে ব্রহ্মনেতা কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার যে আইন পাস করে তাকে 3 আইন বলা হয়। এই আইনের মাধ্যমে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া হয়। 12 নম্বরের প্রশ্ন দেখো, নব্যবঙ্গ আন্দোলনের লক্ষ্য কী ছিল? উত্তর দেখো, ডিরোজিওর নেতৃত্বে, এই যে ডিরোজিও আছে এর একটা নাম আসতে পারে শর্ট প্রশ্ন হিসাবে, যে ডিরোজিওর পুরো কথাটি নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। দেখো, ডিরোজিওর নেতৃত্বে এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল যুক্তিবাদের মাধ্যমে সমাজের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করা। এছাড়া বাক স্বাধীনতা এবং প্রচলিত হিন্দু ধর্মের গোড়ামির বিরোধিতা করাও ছিল এদের অন্যতম উদ্দেশ্য। 13 নম্বরের প্রশ্ন দেখো, কবে কারা সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? 1878 খ্রিস্টাব্দে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী ও দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ কেশবচন্দ্র সেনের রক্ষণশীল মানসিকতার প্রতিবাদে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 14 নম্বরের প্রশ্ন দেখো, ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তর দেখো, ব্রহ্ম সমাজ সতীদাহ প্রথা রোধ করার আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছিলেন। এছাড়া নারী শিক্ষা বিস্তার এবং অসবর্ণ বিবাহের প্রসারেও এই সমাজ সক্রিয় কাজ করেছিল। তার 15 নম্বরের প্রশ্ন দেখো, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি? উত্তর দেখো, শ্রী রামকৃষ্ণের মূল কথা ছিল যত মত তত পথ, অর্থাৎ পৃথিবীর সকল ধর্মের লক্ষ্য মূলত এক এবং ঈশ্বরকে পাওয়ার পদ্ধতি ভিন্ন হলেও সত্য সর্বদাই অভিন্ন। তার পরের প্রশ্ন দেখো, নব্য বেদান্তবাদ কি? উত্তর দেখো, স্বামী বিবেকানন্দ বেদান্তের কঠিন দর্শনকে যেভাবে মানুষের বাস্তব জীবন এবং সমাজসেবার কাজে প্রয়োগ করার পথ দেখিয়েছিলেন তাকেই নব্য বেদান্ত বলা হয়। এর মূল ভিত্তি ছিল জীবে প্রেম ও মানুষের সেবা। তার পরের প্রশ্ন দেখো, লালন ফকির কে ছিলেন? লালন ফকির ছিলেন 19 শতকের শ্রেষ্ঠ বাউল সাধক এবং মরমী কবি। তিনি হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে মানব ধর্ম ও অসাম্প্রদায়িকতার বাণী তার গানের মাধ্যমে প্রচার করেছিলেন। তার পরের প্রশ্ন দেখো, 18 নম্বরের, নববিধান কি? 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ নিয়ে যে নতুন ধর্মাদর্শ প্রচার করতেন তা নববিধান নামে পরিচিত। এটি ছিল মূলত খ্রিস্ট ধর্ম ও হিন্দু ধর্মের একটি সমন্বয়বাদী রূপ। 19 নম্বরের প্রশ্ন দেখো, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? উত্তর দেখো, হাজী মোহাম্মদ মহসিন তার বিপুল দানশীলতার জন্য বিখ্যাত। তিনি তার সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টের মাধ্যমে শিক্ষা বিস্তার, বিশেষত মুসলিম সমাজের আধুনিক শিক্ষা এবং আর্ত মানবতার সেবায় উৎসর্গ করেছিলেন। 20 নম্বরের প্রশ্ন দেখো, কাঙাল হরিনাথ নামে কে পরিচিত এবং কেন? উত্তর দেখো, হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত সাধারণ ও অভাবের মধ্যে জীবনযাপন করতেন এবং গ্রাম বাংলার মানুষের দুঃখ কষ্ট নিয়ে গান ও সংবাদ পরিবেশন করতেন বলে তাকে ভালোবেসে এই নামে ডাকত। 21 নম্বরের প্রশ্ন দেখো, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? উত্তর দেখো, কেশবচন্দ্র সেন তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বিবাহ হিন্দু মতে কোচবিহারের রাজকুমারের সাথে দেওয়ায় তার অনুগামীরা ক্ষুব্ধ হন। এই আদর্শগত বিরোধের কারণেই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ থেকে সাধারণ ব্রহ্ম সমাজ তৈরি হয়। 22 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? উত্তর দেখো, সংবাদপত্র সাধারণত দৈনিক প্রকাশিত হয় এবং এতে সমসাময়িক খবরাখবর বেশি থাকে। অন্যদিকে সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময় অন্তর সাপ্তাহিক বা মাসিক প্রকাশিত হয় এবং এতে কোনো বিশেষ বিষয়ের ওপর গভীর প্রবন্ধ বা সাহিত্য আলোচনা থাকে। 23 নম্বরের প্রশ্ন দেখো, যে স্ত্রী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো। উত্তর দেখো, বামাবোধিনী পত্রিকা
অন্তঃপুরবাসিনী নারীদের ঘরে বসে শিক্ষা লাভের জন্য নির্দিষ্ট পাঠ্যসূচি প্রদান করত। এটি শিক্ষিত নারীদের লেখা প্রকাশের সুযোগ দিয়ে তাদের মানসিক ও সৃজনশীল বিকাশে বিশাল ভূমিকা নিয়েছিল। তার পরের প্রশ্ন দেখো, নীলদর্পণ নাটক বিখ্যাত কেন? এই নাটকটি নীলকরদের অত্যাচারের একটি জীবন্ত দলিল হিসাবে কাজ করেছিল এবং জনগণের মধ্যে তীব্র দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। ইংরেজি অনুবাদের মাধ্যমে নীলকরদের কুশাসন বিশ্ববাসীর কাছে উন্মোচিত হওয়াই ছিল এটি বিশ্বজুড়ে খ্যাতি পায়। তারপরে দেখো, উডের নির্দেশনামা কি? 1854 খ্রিস্টাব্দে চার্লস উড ভারতে শিক্ষা প্রসারের জন্য যে মহাপরিকল্পনা বা ডেসপ্যাচ পেশ করেন তাকে উডের নির্দেশনামা বলা হয়। একে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বা মহাসনদও বলা হয়। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালো করে যাবে, তাহলেই দেখবে পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাচ্ছ। এবং এই চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে।